টমি চোখ মিলে উঠে দাঁড়ালো। সাদা ধপধপে লোমর শরীরটা ঝাড়া মেরে ইচ্ছের দিকে তাকিয়ে লেজ নাড়তে থাকলো। ইচ্ছে মুচকি হাসলো, তারপর নিচে নেমে হাঁটু গেড়ে বসে গেল। টমি ইচ্ছের পায়ে গা ঘষতে শুরু করে দিয়েছে। ইচ্ছে ওর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, এসএম তোকেও হেঁটে দেয়নি? টমি হেঁটে ওর খাবার পাত্র দেখালো, ওতে এখনো খাবার রয়ে গেছে। ইচ্ছে বুঝলো আজকে নৌসাদ সাহেব হয়তো খাওয়া হয়েছে টমিকে। টমি আবারও এসে গা ঘেঁষলো ইচ্ছের সাথে। ইচ্ছে বলল, তাহলে জেগে আছিস কেন? ঘুম আসেনি সোফায়? এখানেই বা চলে আসলি কেন আমাকে নামতে দেখে? ইচ্ছের বা পায়ে থাকা কালো সুতোটা কামড়াতে লাগলো টমি, যেন বোঝাতে চাইছে ফর্সা পায়ে কালো রংটা একটু বেশিই নজর করা। সিঁড়ি দিয়ে নামার সময় ওই পা চোখে পড়তেই চলে এসেছে ও। ইচ্ছে হেসে দিয়ে ওকে কোলে তুলে নিল ওকে, তারপর পা বাড়ালো রুমের দিকে। রুমে এসে টমিকে ছেড়ে হেডফোন, গিটার, একটা ছোট্ট নোটপ্যাড আর পেন্সিল হাতে নিল। তারপর সোজা গিয়ে রাখলো বারান্দায় রাখা বিন ব্যাগের সামনে। টমি মেঝে শুকে শুকে এদিক ওদিক হাঁটছে। ইচ্ছে আগে গিয়ে দেয়ালে আটকানো সেই গিটার ভাঙা টুকরোতে লেখা মা শব্দটাই চুমু দিল, আলতোভাবে ছুঁয়ে দিয়ে বলল, লাভ ইউ মা। দুবার জোরে ডেকে উঠলো টমি। ইচ্ছে ওর দিকে ফিরল। এভাবে ডাকার মানে কারোর উপস্থিতি অনুভব করছে টমি, কিন্তু এখানে কারোর থাকা সম্ভব নেই। ইচ্ছে এগিয়ে গিয়ে বলল, ডোন্ট মেক নয়েজ টমি। এসএম শুনলে সমস্যা হবে, বাবার ঘুমেও ডিস্টার্ব হবে, সো কিপ কাম, ওকে? টমি থামলো, কিন্তু মেজে শোখা আর পায়চারি থামালো না। ইচ্ছে বিন ব্যাগে বসে কানে হেডফোন গুঁজে দিল, চোখ বন্ধ করে গিটারে কিছুক্ষণ এমনই টুংটাং করতে লাগলো। তারপর সুর তুলতে লাগলো নিজের মতো করে। সেই সুর মিলিয়ে গাইল, গানের পরের টুকু পরিবর্তে টমির জোরালো শব্দ আটকে উঠল প্রাপ্ত। এতটাই চমকে গেছে যে জানলার তাকের উপরে দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে থেকেও লাভ হলো না। ওখান থেকে শব্দে নিচে পড়ে গেছে ও, আর গিয়ে পড়েছে একেবারে সোজা বাগানের ইট বিছানো মাটিতে। মৃদু আর্তনাদ করে হাতের কনুই চেপে ধরে চোখ খিচে বন্ধ করে নিল প্রাপ্ত। দাঁতে দাঁত চাপে টমিকে গালি দিতে গিয়েও দিল না। টমি তো অবুঝ প্রাণী, ও ডাক লাগিয়ে নিজের কাজ করেছে মাত্র। এখানে সব দোষ ইচ্ছের, ওর জন্য একের পর এক আঘাত সহ্য করতে হচ্ছে ওকে। পিয়ালির কথা শুনে 7-5 না ভেবে বাইক ছুটিয়ে ইচ্ছের বাসায় চলে এসেছে ও। পৌঁছানোর পর মনে হয়েছে এভাবে আসার কোনো মানেই নেই, কিন্তু আবার এটাও ভেবেছে এসেছে যখন পরক করেই যাক, এই গিটারের জন্য এত বেশি রিয়াক্ট কেন করছে ইচ্ছে। বেশ অনেকক্ষণ বাসার নিচে রাগ নিয়ে হাঁটাহাঁটি করার পর একটা দম ছেড়ে দেয়াল টপকে ভিতরে ঢুকেছে প্রাপ্ত। দোতলায় শুধু 2টা ঘর খোলা ছিল, একটাতে পিয়ানো, তানপোড়া, এইসব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর মেডেল অ্যাওয়ার্ডের ঠাসা। পরে এই ঘরে ঢুকে বুঝেছে এটা ইচ্ছের ঘর। ভাঙা গিটারে কি করছে সেটা খুঁজতে ময়লার ঝুড়িতে অব্দি হাত দিয়েছিল প্রাপ্ত, কিছুই পায়নি। এরই মাঝে টমিকে নিয়ে ভিতরে ঢুকে যায় ইচ্ছে। পালানোর জায়গা না পেয়ে জানলায় চড়ে দাঁড়িয়েছিল ও। নিচে নামলেও শব্দ হতো বলে লাভ দেয়নি। টমি ওরই উপস্থিতি টের পেয়েছিল বলে প্রথমবার ডেকে উঠেছিল। ইচ্ছেকে সেই মা লেখাটাকে চুমু দিতে ঠিকই দেখলো প্রাপ্ত। বুঝতে বাকি রইল না ঠিক কেন গিটারটাকে আবেগ বলেছে ইচ্ছে। অপরাধ বোধটা কাটানোর জন্য বারবার করে ইচ্ছের চর দুটোকে মনে করতে লাগলো ও, কিন্তু ততক্ষণে ইচ্ছে গান শুরু করায় আর কিছুই মাথাতে আসেনি ওর। তবে মেঝে শুকে শুকে এগিয়ে বেলকনির ধারে চলে এসেছে। দেখেই নিয়েছে জানলার উপরে দেয়ালে লেপ্টে থাকা প্রাপ্তকে, আর তাই এবারে আরো জোরে চেঁচিয়েছে। ইচ্ছের গানে প্রাপ্ত নিজেও চোখ বন্ধ করেছিল, অনুভব করছিল কিছু একটা হয়তো। তাই টমির আকস্মাৎ আওয়াজটা আতঙ্কের রেশ এসেছে ওর মাঝে। একটু বেশি হকচকিয়ে নিচে পড়ে গেছে বেচারা। টমি এখনো ডাকছে। হেডফোন কানে বলে প্রাপ্তর পড়ে যাওয়ার শব্দ বা টমির ডাক কোনোটাই কানে পৌঁছায়নি ইচ্ছের। প্রাপ্ত স্বস্তির দম ছাড়ল। এইভাবে কারোর সামনে ইহকালে অপদস্থ হওয়ার মতো ইমেজ ওর না, ইচ্ছের সামনে তো কোনো কালেই না। তীক্ষ্ণ চোখে তাকালো ও টমির দিকে। ভাবখানা এমন, দেখে নেব তোকে। টমির ডাক থামিয়ে জিহ্বা বের করে ওর দিকে তাকিয়ে আছে। ওর চাহনাতেও যেন বলা, তুই দেখে নিস সাদমান ইবনাম প্রাপ্তর এই হ্যাংলা রূপ। ডাক ছুড়ে ছুড়ে আমিও দেখিয়ে দেব সবাইকে। প্রাপ্ত হাতা গুটিয়ে তেড়ে এগোতে যাচ্ছিল। কি বুঝলো মনে মনে এই উত্তরটার জন্য ইচ্ছেকে দায়ী করলো ও। ওর কাছ থেকে নির্ঘাত এইভাবে তাকাতে শিখেছে এই কুকুর।
এই মেয়ে সবকিছুতেই ওর জন্য ঝামেলা তৈরির উপায় আঁকা। পায়ের কাছে থাকা ইটের টুকরোতে লাথি মেরে রাগ আর বিরক্তি নিয়ে চলে যাচ্ছিল প্রাপ্ত। কি ভেবে ঘাড় ঘুরিয়ে এক পলক ইচ্ছের দিকে তাকালো ও। ইচ্ছে আর গান গাইছে না, চোখ বন্ধ করে গিটারের সুর তুলছে শুধু। নিকষ রাতে কালো মেঘে ঢাকা চাঁদের সাথে অনেকটা মিল এই মেয়েটার। অজান্তেই তুলনা এঁকে দিয়ে নিজেই থমকে গেল প্রাপ্ত। এগুলো তো ইচ্ছের জন্য বরাদ্দ নয়, এগুলো তো ওর বিপরীতে বৈশিষ্ট্য কোনো এক কল্পনার জন্য। সেই চেনা অনুভূতিগুলো আজ কার নামে করে দিল ও? কেন করে দিল? আকাশের চাঁদ তার সর্বোচ্চ আকৃতি নিয়ে উঠেছে আজ। তারার অভাব নেই পুরো আকাশ জুড়ে। দুই এক টুকরো কালো মেঘ অন্ধকারে দেখা যায় না। দিনের তুখোর রৌদ্রানি দাহ করার ছন্দটা কেড়ে নিয়েছে রাতের শীতল বাতাস। আলপাতে ওপারে সবুজ ধান ক্ষেত, রাতের বেলা আর সবুজ নেই। অন্ধকারের জন্য তৈরি হওয়া কালচে ভাবটা সুন্দর লাগছে। বাতাসের সাথে তার তরঙ্গরূপ সৌন্দর্যের অন্য এক জগতে নিয়ে যায়। চারপাশে জোনাকির মিটমিটে আলো, যেন তারা খসে বাতাসে ভাসতে শুরু করেছে। কি মায়াবী পরিবেশ! প্রাণ খুলে শ্বাস নেওয়ার জন্য এর চেয়ে উপযুক্ত পরিবেশ হয়তো সম্ভব না। চোখ বন্ধ করে মৃদু বাতাসের সাথে গা ভাসাতে মন চায় বারবার। জসীমউদ্দীনের রূপসী বাংলার প্রতিটি বর্ণনা চাক্ষুষ দেখার জন্য ভাদুলগা যথেষ্ট। রাতের শহরে ব্যস্ততার উল্টো পিঠে গ্রামের স্তব্ধতা কি অমায়িক! মুগ্ধ চোখে আশপাশ দেখে চলেছে রাকিব। ওর নেয়া প্রজেক্টটা কোনো এক প্রত্যন্ত অঞ্চলের জন্য বরাদ্দ ছিল। এলাকার নাম ভাদলগাঁও। শুনেই রাকিন বুঝেছিল অনেকটা পিছিয়ে পড়া অঞ্চল হবে এটা। কিন্তু তা বলে এলাকার অর্থসামাজিক পরিবেশ মতবাদগুলো এতটাও আদিম হবে ধারণা করেনি ও। গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরের স্টেশনটায় যখন রাকিন পৌঁছায়, মাগরিবের আজান পড়েছে ততক্ষণে। এসে উঠেছে পাশের গ্রামের এক বন্ধুর বাড়িতে। সেখানে রাকিনের বন্ধু, ওর ছোট ভাই আর বাবা মা। বন্ধুর আতিথ্যতা কেটে গেল সারা সন্ধ্যা। রাতে ঘুমানোর জন্য রাকিনকে যে ঘর দেওয়া হয়েছিল তার জানলা দিয়ে চাঁদের আলোটা পুরোপুরি ঘরে ঢুকছিল, যেটা থেকে আর ঘুম আসেনি রাকিনের। এমনিতেই দিনের বেলায় ফ্রেম ওয়ার্ক স্কেচ নিয়ে ব্যস্ত থাকবে, তাই ভাবলো রাতের আধারে এক ঝলক দেখে নেবে ভাদুলগাঁও। যেমন ভাবা তেমন কাজ। ড্রোন ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়ল রাকিন। গ্রামের বিদ্যুতায়ন ঠিক কতখানি সেটা বোঝার জন্য পুরো গ্রামের রাতের ছবিটা তুলবে বলে। রাত খুব একটা গভীর হয়নি, তবু চারপাশ শুনশান। দিনভর খাটাখাটির পর সন্ধ্যার পর পরই বিছানায় গা এলিয়ে দেয় এখানকার লোকজন। কাঁচা রাস্তার একপাশে বড়সড় একটা শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আগে খালি চোখে চারপাশ পরখ করে নিল রাকিন। রাস্তার মানুষের আনাগোনা একেবারেই নেই। অবশ্য এমনটা হওয়াতে ওর সুবিধা হয়েছে। এমনিতে ও চায় না ওর প্রজেক্টটা নিয়ে এখানকার কেউ এখনই কিছু জানুক। একবার এক ছোট ছোট ঘরগুলোর কয়েকটাতে হলুদ বাল্বের আলো দেখা যায়, বাকিগুলো বেশিরভাগ অন্ধকার, নয়তো জানলা দিয়ে প্রদীপের শিখা দেখা মেলে। মানে সে ঘরগুলোতে এখনো বিদ্যুৎ সুবিধা পৌঁছায়নি। একটা ছোট্ট শ্বাস ড্রোন ক্যামেরা ওড়াতে শুরু করলো রাকিন। হাতের ডিসপ্লেতে ঠিকঠাক মতন বোঝার চেষ্টা করলো সবটা। সুকুমার তীরে বাঁশ আর কাঠের তক্তা তৈরি খাট, পানিতে পা ডুবিয়ে বাঁশ ছড়িয়ে তাতে মাথা ঠেকিয়ে বসে আছে খই। মন খারাপ করে এক ধ্যানে তাকিয়ে আছে পানিতে পড়া চাঁদের প্রতিবিম্বের দিকে। আজ সারাদিন বাড়ির বাইরে বেরোয়নি ও। সায়রা ঘুমিয়েছে বেশ অনেকক্ষণ হলো, আর ঘুম আসছিল না বলে মায়ের কোল থেকে চুপিসারে উঠে এসেছে খই। প্রচন্ড অভিমান হয়েছে। এমন ভঙ্গিমায় সায়রার সাথে ঠিক মতন কথাও বলেনি ও আজ। সায়রা কিচ্ছু বলল না। দিনভর পাখির মতন সারা গ্রামে ঘুরে বেড়ানোর দস্যি মেয়েটাকে ঘরে বেঁধে দিয়েছে ওইটুকু অভিমান ওর সাজে। অভিমান কমাতে রাতে নিচে হাতে তুলে খাইয়ে দিয়েছে খইকে। সুকুমার কাহিনী শুনিয়েছে, জিনের গল্প শুনিয়েছে, রাজপুত্র রাজকন্যা গল্প শুনিয়েছে। তারপর একসময় নিজেই ঘুমিয়ে গেছে সাহেরা। খই চুপচাপ বসে বসে মায়ের গল্পে মনোযোগ দিয়ে ভাবছে। সুকুমারাই নাকি এই গ্রামের লোকের সুখ মরে কয়। আজ অব্দি কোনো দিন তো কারো সুখ মরতে দেখলো না। কদিন শুনলো না সুকুমারা নৌকাডুবি হয়েছে। মায়ের সাথে অভিমান করে কত রাত এখানে ও নিজেই বসে থেকেছে হিসেব ছাড়া। ওর চোখে তো পড়লো না তেমন কিছু। তবে কি মা মিথ্যা বলে? মায়ের গল্পে রাজপুত্র তো পক্ষীরা চেপে আসে। একটাবার পুটির মা বলেছিল রাজকন্যা দেখতে নাকি চাঁদের চেয়েও সুন্দর হয়। ওর মা কেন বলে না অমন? সাহেরা তো ওকে নিজের রাজকন্যা বলে, কিন্তু ও তো দেখতে চাঁদের মতন ধপধপে ফর্সা না। আবার ওর জন্য তো কোনো রাজপুত্র পক্ষীরাজের চেপে আসলো না।
তাহলে কি ওর মা মিথ্যা বলে? রাজকন্যা হতে গেলে আগে চাঁদের মতন সুন্দর হতে হয় বুঝি? আচমকা বেশ জোরে জোরে একটা শব্দ কানে বাজলো খোয়ের। শব্দ অনুসরণ করে চোখ তুলে উপরে তাকালো ও। গোল বাটির মতন টিনের কিছু একটায় আলো জ্বলছে। একদম ঠিক ওর মাথার উপর দিয়ে উঠছে বাটিটা। বড় বড় চোখে তাকালো খই। পাখি তো নয় এটা, তবে কি? এই সুকমারার তীরে আজকে ওর প্রথম রাত না, অনেকবার অনেক রাত অবধি এইভাবে খাটে বসে থেকেছে ও। কোনোদিন এমন কিছু তো চোখে পড়েনি। এমন অদ্ভুত জিনিসটা কি হতে পারে ভেবে দাঁড়িয়ে গেল খই। আজ প্রথমবার মায়ের বলা জিনের কাহিনীর সাথে মিল পাচ্ছি ও। ভয় পাওয়া উচিত ওর, কিন্তু এতটুকু ভয় পেল না খই। ভিতরে কোনো এক ধীর সত্তা ওকে বলে চলেছে সুকমারাই নৌকাডুবি আর রাজকন্যার কাহিনীর মতন জিনের গল্প মিথ্যা বলেছে ওর মা। জিন বলে কিছুই হয় না। ড্রোন এবার ঘুরে উল্টো দিকে চলে যেতে লাগলো। শশব্যস্তর মতন কাপড়ের আঁচলটা কোমরে গুছে দিল খই। পার বেয়ে উপরে উঠে এলো ও। তাকিয়ে দেখলো কোন দিকে উড়ে যাচ্ছে ওটা। দক্ষিণের সড়কের দিকে। এক পলক বাড়ির দিকে তাকালো খই। ঘরদোর অন্ধকার। পাশের নয়নদের বাড়িতে সদ্য জন্মানো ছাগলছানার পাহারায় রোয়াকের এক কোণে নিভু নিভু সলতে রাখা। ওটা এক ফালি আলো পড়ছে খইদের উঠোনে। আবারও ড্রোনের দিকে ফিরল খই। জিনিসটা প্রতি তীব্র আগ্রহ জন্মে গেছে ওর। অমন জিনিস পুটি কোনোদিনও দেখেনি। জিনের চেরাগ বলে বেশ ভয় দেখানো যাবে ওকে, বেতর চুরির শোধ তোলা যাবে ওর কাছ থেকে ভেবে হাসি দিল একটা। খই ছুট লাগালো ড্রোনের পিছনে পিছনে। ওর বয়সী গ্রামের আরো 5টা মেয়ে হলে নির্ঘাত ভয়ে উল্টো দিকে ছুটত, কিন্তু সেসব ভয়ের কারণকে মনে আসতেই দেয়নি ও। বেশ আগ্রহ ভরে দেখতে লাগলো উড়ন্ত আলোক বাটিকে। একসময় নিচে নেমে আসতে লাগলো ওটা। বেশ সুন্দর মতন গিয়ে পড়লো ছোট্ট খড়ের গাদার উপর। চকচক করে উঠল খয়ের চোখ। ওটা হাতে পাওয়ার একরাশ খুশিতে ভিতরটা নাচছে ওর। জ্বলন্ত বাটি, জিনের চেরাগ, বাতিওয়ালা, টিনের পাখি, এমন হাজারটা নামের মধ্যে থেকে কোনটা বললে পুটিকে বেশি ভয় দেখানো যাবে ভাবতে লাগলো ও। নাচতে নাচতে গিয়ে সবে হাত লাগিয়েছে ড্রোনে, কেউ একজন ওর হাত ধরে ফেলল। অন্ধকারের মধ্যে উজ্জ্বল বর্ণের হাতটা চোখে পড়ল খয়ের। এ গায়ের মানুষকে চেনে ও। তাদের কৃষ্ণবর্ণের সাথেও বেশ পরিচিত ও। চাঁদের আলো আর ড্রোনের ক্ষুদ্র আলোক ছটায় ওর হাত ভরে রাখা ফর্সা হাতটা দেখে এতক্ষণে সুপ্ত ভয়টা হুড়মুড় করে জেগে উঠতে লাগলো ওর। মা বলেছিল জিনদের গায়ে নাকি আলো লেগে থাকে, উজ্জ্বল দেহি হয় তারা নাকি। তাহলে কি এটা সত্যিই জিনের চেরাগ? প্রথমবারের মতন ভয় কাজ করতে শুরু করে দিয়েছে ওর ভিতরে। পাশ থেকে পুরুষালে আওয়াজ এলো, এক্সকিউজ মি। কোন ভাষা? গ্রামের কেউ তো এই ভাষার কথা বলে না। গলাটাও পুরুষ মানুষের। এই সময় কোন পুরুষ মানুষ এদিকে আসবে? এটা বেশ অস্বাভাবিক। তার উপর গায়ের রংটা বেশ উজ্জ্বল, যা ভাদুল গায়ের কোনো পুরুষের গায়ের রঙের সাথে যাবে না। চেঁচিয়ে বলে উঠল, ইয়া আল্লাহ, গ্রামে জিন ঢুকছে। পুরাই পোকে বনে গেছে রাকিন। কি বললো এই মেয়েটা? গ্রামে জিন ঢুকেছে মানে? খয়ের হাত ধরে রেখে নিজেই নিজেকে আপাত মস্তক দেখে নিল একবার। বোঝার চেষ্টা করলো ঠিক কোন দিক থেকে জিন মনে হয় ওকে। তেমন কিছু বুঝে না উঠে উকি দিয়ে খয়ের দিকে তাকালো। ভয়ে সেই মেয়ে চোখ খিচে বন্ধ করে আছে। ড্রোনের গায়ে থাকা আলতো চেহারায় বুঝতে সমস্যা হয়নি ওর তেমন। বয়স 20-এর এদিক ওদিক হবে হয়তো। চাপা রংটা হাতের আধারে সেভাবে বোঝা যেত না হয়তো, তবে ভয় পেয়ে করা বাচ্চা মতে চেহারায় আলাদা এক মোহনতা এঁকে দিয়েছে যেন। এর মাঝে খোর এক চোখ আটকে রেখে আর এক চোখ খুলল। পাশে দাঁড়ানো আকাশি টি শার্ট পরিহিত শুভ্রবনের মানুষটাকে দেখে আটকে রইল সেকেন্ড 2। মানুষ হলেন নিঃসন্দেহে সে ওর জীবনে দেখা পুরুষ মানুষের মাঝে সুন্দরতম। রাকিন ভ্রু নাচিয়ে বলল, হোয়াট? ভাষা শুনে এক পলক ড্রোন আর এক পলক রাকিনের দিকে তাকালো খই। হট আবার কি? এই ভাষা কোনো মানুষের নয়। এত সুদর্শন কোনো মানুষ হয় না। জিনের সাক্ষাৎ দর্শন পেয়ে দ্বিতীয় দফায় ভয় পেতে বিলম্ব হলো না খয়ের। আবারও চেঁচাতে চাইছিল ও। বুঝে উঠে রাকিন হাত ছেড়ে এক হাতে পাশের তালগাছটার সাথে চেপে ধরল খইকে, আর এক হাতে মুখ চেপে ধরল ওর। রাকিনের বুকে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বা ছুটতে ছুটতে খই অস্পষ্ট সুরে বলল, ওই কিন্তু কোনো জিন রে ডরায় না। বধু কাকারে কইয়া বোতলে ভরা মতরে কইলাম, ছাড় আমারে, ছাড় বজ্জাত জিন কোথাকার।
পুরোটা না বুঝলেও বজ্জাত জিন শব্দ দুটো স্পষ্ট শুনল রাকিন। হতাশ চোখে তাকিয়ে রইল ওর হাত থেকে ছোটার চেষ্টারত মেয়েটার দিকে। ছেড়ে দিলে এই মেয়ে যে পুরো গ্রাম মাথায় তুলবে বুঝতে বাকি রইল না ওর। খই মুখ চেপে ধরে রাখা অবস্থাতেই জিন বলে বলে রাকিনের বুকে কিল ঘুষি ছুটতে শুরু করেছে। এবার বুকের ওপর ধুমধাম পড়তে থাকা মারগুলো ব্যথা কম হতাশা পাড়াচ্ছে রাকিনের। একটা ছোট্ট শ্বাস ফেলে রাকিন এক হাতের মুঠোয় খোয়ের 2 হাতের কবজি নিয়ে পিছনে খোয়ের কোমর চেপে ধরল। মার লাগাতে না পেরে আরো উত্তেজিত হয়ে পড়েছিল খই। রাকিন ওর মুখ আরো শক্ত করে চেপে ধরে একদম কাছে চলে এসে বলল, শান্ত হও, আমি মানুষ, কোনো জিনটিন না, রিল্যাক্স। খই নাড়াচাড়া থামালো না। চোর যেমন বলে না আমি চোর, তেমনি জিনও কোনোদিন বলবে না আমি জিন। মানুষ হলে এইভাবে চেপে কেন ধরবে ওকে? জিন বলেই তো ধরেছে। মেরে এই তাল গাছে ঝুলিয়ে দেব না তো ওকে। মাথার উপরে থাকা বাবুইয়ের বাসাগুলোর দিকে তাকালো খই। সকালবেলায় ওইভাবে ঝুলতে দেখবে গ্রামের সবাই ওকে। কাঁদো কাঁদো ভাবে রাকিনের দিকে তাকালো ও। ড্রোনের আলোটা নিভে যাওয়ার ওর ভঙ্গিমা রাকিন বেশ একটা বুঝলো না। শব্দে তখনও নড়াচড়া করছে খই। রাকিনের মনে হলো এই মেয়ের ভয় কাটেনি তখনও। খইকে আশ্বস্ত করবে বলে বলল, আরে আমি তোমার মতোই সাধারণ মানুষ, ভয় পেও না, শান্ত হও, আমি কিছুই করবো না তোমাকে। এটুকু বলে 2 বার ফু দিল ও খইয়ের চোখে মুখে। খই এবার আরো বেশি করে যেন নিশ্চিত হয়ে গেছে কালো জাদু করবে জিনটা বলে ফু দিল ওর চোখে মুখে। কেঁদে দিল এবারও। আজকে এই জিন ওকে মেরেই ক্ষান্ত হবে। মাকে আর দেখতে পাবে না এই জীবনে। ওকে কাঁদতে দেখে নিজেরই উপর চরম বিরক্ত হলো রাকিন। বেছে বেছে এই কোথায় এসেছে ও, যেখানকার মানুষজনের বদ্ধ ধারণা একটু গভীর রাতে রাস্তায় কোনো মানুষ থাকে না, জিন থাকে। এক পর্যায়ে খইকে ধমক দিয়ে বলল, 2 সেকেন্ডের মধ্যে যদি এই মরা কান্না না থামিয়েছ, সত্যি সত্যি আমি কিন্তু তোমার ঘাড় মটকে দেব। কান্না স্বয়ংক্রিয়ভাবে থেমে গেল খইয়ের। রাকিন বুঝলো জিনের ব্যাধানুগত অন্ধবিশ্বাসী মেয়েটা। মুখ থেকে হাত সরিয়ে নিয়ে খইয়ের হাত দুটো ছেড়ে দিল ও। সবকিছু বলতে যাবে মেয়েটা একদম ওর বুকের মাঝে এসে ঢলে পড়ল। ঝিঝি ঢাকা মাঠের প্রান্তরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রাকিন। খই জ্ঞান হারিয়েছে। মুখের ওপর অনেকখানি পানি পড়ায় হুঁশ ফিরল খইয়ের। পিট পিটিয়ে চোখ মেলতে শুরু করলো ও। আধারে ডোবা পরিবেশের মধ্যে মোবাইলের চার্জ আর ড্রোনের লাইট দুটোই ক্ষুদ্র আলোয় উপস্থিতি টের পেল। তবে তার চেয়ে ভয়ানক যা ছিল উদমদেহী রাকিন। ওকে এই অবস্থায় দেখে আর এক দফায় চিৎকার করতে যাচ্ছিল খই। রাকিন আবারও মুখ চেপে ধরল। খইয়ের মাথা তাল গাছে হেলান দিয়ে ঠেকানো, আর খালি গায়ে ওর ঠিক সামনে হাঁটু গেড়ে বসে আছে রাকিন। মেয়েটা অজ্ঞান হয়ে ওর বুকে পড়ার পর রাকিন কিং কর্তব্যমূর হয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। এই মাঝরাতে অচেনা জায়গায় অচেনা অজ্ঞান যুবতীকে নিয়ে এ কোন বিপদে পড়লো? এভাবে অজ্ঞান অবস্থায় ওকে ফেলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আবার একে নিয়ে এখন কোথায় যাবে ও? কাউকে যে ডাকবে তার উপায় নেই। এ গ্রামের কেউ বিষয়টা স্বাভাবিকভাবে নেবে না তা নিশ্চিত ছিল। অতঃপর সিদ্ধান্ত নিল মেয়েটা জ্ঞান ফিরিয়ে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে তারপরে ফিরবে ও। তালগাছের সাথে হেলান দিয়ে খইকে বসালো রাকিন। কিছুটা সময় চুপচাপ তাকিয়ে রইল মুখের দিকে। অন্ধকার বাড়ছিল ক্রমশ, ফলে চেহারাটাও অস্পষ্টতর হচ্ছিল খইয়ের। রাকিন ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে আলো জ্বালালো। ঝলক দিয়ে উঠল খইয়ের নাকে ছোট্ট নচ্ছা, শ্যামা মায়াময় চেহারা, একেবারে মানানসই ওটা। আচমকাই খইয়ের স্পষ্ট চেহারা দেখে কিছুক্ষণের জন্য চেনা কোনো অনুভবে থমকে গেল রাকিন। খইয়ের সাথে সেই অনুভবকে মেলানোর সুযোগ না দিয়ে চোখ সরিয়ে নিল ও। অপেক্ষা খইয়ের জ্ঞান ফেরার। হাঁটুতে কোনোই ঠেকিয়ে পাশের ড্রোনেরটার দিকে তাকিয়ে রইল রাকিন। মূলত সব দোষ এটার পিছন পিছনে এসেছিল খই। ওর মতন জল জানত মানুষকে জিন ভেবে জ্ঞান হারায়। কে জানে এই ড্রোনকে কি ভেবেছিল ও? মশার কামড়ে দুদণ্ড বসেও থাকতে পারল না রাকিন। এদিকে খইয়েরও জ্ঞান ফেরার নাম নেই। আবারও তাকালো ওর দিকে। নিশ্চিন্তে বেহুশ হয়ে পড়ে আছে সে মেয়ে। মুখ দিয়ে ফু দিয়ে শ্বাস চলল রাকিন। বুঝলো এই মেয়ের জ্ঞান আপনা আপনি ফেরার নয়। উঠে দাঁড়ালো পানির উৎস খুঁজবে বলে। সৌভাগ্যক্রমে দাঁড়িয়ে যেতেই রাস্তার ঢালুতে পুকুরের পানিতে চাঁদের বিম্ব দেখতে পেল ও। সাবধানে নিচে নেমে এলো ঢালু বেয়ে। কিন্তু সমস্যা হলো পানি খই অব্দি পৌঁছানো নিয়ে। 2 হাতের আঁচলায় পানি নিয়ে ঢালু বেয়ে উঠতে উঠতে সব পানি পড়ে যাচ্ছিল।
দুবার এমন ঘটনা দেখে খইয়ের উপর তীব্র আক্রোশ জন্মালো রাকিনের। পারলে খইকে ওই পুকুরে ঢিল ছোড়েও এই পানি ওর অবধি পৌঁছানোর চেয়ে ওকে কোলে তুলে পুকুরে ছোড়াই সহজ হবে, কিন্তু তাও করা সম্ভব না। শত হোক মেয়েটাকে সাহায্য করবে বলে এখনো এখানে আছেও, আর সেই মেয়েকে পুকুরে ছোড়াটা ঠিক হবে না, একদমই না। কয়েকবার জোরে জোরে শ্বাস ছাড়লো রাকিন। সোজা কথায় কার্বন ডাই অক্সাইডের সাথে রাগটা বের করার চেষ্টা করলো। রাগটা গেলেও খইয়ের জ্ঞান ফিরল না। উপায়ন্তর না পেয়ে গায়ের টি শার্টটা খুলে ফেললো প্রথমে, তারপর সেটা পুকুরের পানিতে ভিজিয়ে পানি নিল। ভেজা টি শার্ট মুড়িয়ে পুরো পানিটুকু খইয়ের মুখের উপর ঝরিয়েছে ও। অতঃপর জ্ঞান ফিরল খইয়ের, কিন্তু ওই যে রাকিনের গা খালি। সেটা থেকে চেঁচানোর চেষ্টারত খই। আবারও সেই হাত পা ছড়াছড়ি শুরু। কোনো মতে ওর মুখ আটকে রেখে পাশের বেতের ঝোপ থেকে কাটা খসিয়ে নিজের হাতে বসিয়ে দিল রাকিন। বেশ অনেকটা আঁচড় লাগিয়ে নিল নিজের হাতেই। রক্ত বেরোতে লাগলো ওর হাত থেকে। খই নাড়াচাড়া দমিয়ে বিস্ফোরিত চোখে তাকালো ওর দিকে। রাকিন শক্ত গলায় বলল, চুপ, একদম চুপ। ওকে, এই যে দেখো, আমার শরীরে রক্ত আছে, কেটে গিয়ে রক্ত ঝরছে দেখো। আমি তোমার মতোই রক্ত মাংসের মানুষ, কোনো জিন নই। গট ইট? পেয়ে গেছো প্রমাণ? এবার অন্তত চেঁচিও না প্লিজ। ভাষা পুরোপুরি না বুঝলেও বাস্তবতা বুঝে নিমিষেই পুরোপুরি নুয়ে গেল খই। এটা সত্যিই মানুষ। একটা মানুষকে দেখে অজ্ঞান হয়ে গেল ও। কি করে হলো এটা? পুঠিরা জানলে এই গ্রামে ভীতু হিসেবে রটে যাবে খইয়ের নাম। চুপচাপ হাঁটু জড়িয়ে আরো গুটিয়ে বসলো ও। রাকিন তখন মুখ ছাড়েনি ওর, বরং সন্দেহজনকভাবে তাকিয়ে আছে ওর দিকে। এই মেয়েকে বিশ্বাস নেই। তখনও এমন চুপচাপ হয়ে গিয়ে জ্ঞান হারিয়েছিল ও। খই অস্পষ্ট স্বরে বলল, হাত সরান। দ্বিতীয়বার জবাব দেবার প্রয়োজন বোধ করলো না খই। রাকিনের উন্মুক্ত বুকে দু হাত দিয়ে ধাক্কা লাগালো একটা। টাল সামলাতে না পেরে রাকিন মাটিতে পড়ে গেছে। খই তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। রাকিনের টি শার্টের পানি বেশ অনেকটাই ছিল। খইয়ের গায়ে থাকা তাঁতের শাড়িটা গলার দিকে ভিজে গেছে অনেকখানি। আসলে গলার পানিতে মুছতে ব্যস্ত হয়ে পড়ল ও। আর হতভম্ব হয়ে মাটিতে বসে ওর দিকে তাকিয়ে রইল রাকিন। 2 মিনিট আগে ওকে দেখেছে জ্ঞান হারালো সেই মেয়ে ওকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিল। মেন্টালের জিনতত্ত্ব একটু জলদিই পাল্টি মারলো বলে মনে হলো ওর। এর চেয়ে ওর জিনতত্ত্বই বেশি ভালো ছিল বোধ হয়। কই গাল মুখ মুছে তীক্ষ্ণ চোখে রাকিনের দিকে তাকিয়ে বলল, আমার গায়ে পানি ছিটাইছেন কেন? কয়েক সেকেন্ডের জন্য বিরহের একটা চাউনি ছিল রাকিনের, তবে অন্ধকারের জন্য কারোর কাছে কারো ভাব প্রকাশ পেল না ঠিক মতো। শুধু বলল, থাকলে থাকতাম, এই গ্রামের পিঁপড়াটাও খইরে কামড়ায় না, কিছুই হইতো না আমার। নামটা শুনে রাকিন ঘাড় বাঁকিয়ে রইল। এতক্ষণে মেয়েটার নাম জানলো, তবে এটা কেমন নাম? আর যার এত আত্মবিশ্বাস যে মাঝরাতে রাস্তায় পড়ে থাকলে তার কিছুই হবে না, তখন তাকে সজ্ঞানে আনতে এত সময় কেন দিল ও? একটা হতাশার শ্বাস ফেলে মাথা ছেড়ে প্রশ্ন পর্ব উপেক্ষার চেষ্টা করলো রাকিন। পাশে ঘাসের উপরে পড়ে থাকা ভেজা টি শার্টটা কাঁধে ঝাঁকিয়ে উঠে দাঁড়িয়ে বিড়বিড়িয়ে বলল, শুধু শুধুই টি শার্টটা ভেজে না, কোনো দরকার ছিল না শার্ট ভেজে পানিতে এর জ্ঞান ফেরানোর। এই মেয়ে তো এমনিতেই খইয়ের মতো পড়ছে, অজ্ঞান থাকতেই ভালো ছিল মেবি। খই সেভাবে সবটুকু না শুনলেও বুঝলো ওই শার্ট ভেজা পানি ওর মুখে ছোড়া হয়েছে। খালি পায়ের নিচের মাটিটা নিমিষেই গরম হয়ে উঠল ওর। নিচে উঠে বলল, আপনার গায়ের গেঞ্জির পানি আমার মুখে ছুঁড়া মারছেন? মোবাইলে লাইট অফ করেছিল রাকিন। চোখ তুলে এক পলক খয়ের দিকে তাকিয়ে আবারও মোবাইলে চোখ দিল ও। পাত্তাহীনভাবে বলল, তোমার কপাল ভালো যে তোমাকে আমি পুকুরে ছুঁড়ে মারিনি, যা কাণ্ড ঘটিয়েছ। কই এগেছিল রাগ নিয়ে। পরে মোবাইলের আলোতেই রাকিনের কাটা হাত থেকে আটকে গেল। রাকিন বলল, যাই হোক, আমাকে জিন বলে নামকরণের জন্য তোমাকে অশেষ ধন্যবাদ, আর তোমাকে পুকুরে না ছেড়ার জন্য স্বাগতম। আসছি, হ্যাঁ? বাচ্চা মেয়ে, এই রাতের বেলা আর দোষী না সেজে ঘরে ফিরে যাও, নইলে সত্যি সত্যি জিন এসে ধরবে তোমাকে, বুঝতে পেরেছো? রাকিন পাশের খড়ের গাদার উপর থাকা ড্রোন তুলতে যাচ্ছিল। খই এক প্রকার ছো মরে নিয়ে নিল ওটা। মুখ বাঁকিয়ে বলল, এটা আমার। তোমার মানে? ওটা আমার?
আকাশ দিয়া উঠতা ছিল এটা। আমি উড়াচ্ছিলাম ওটা। খই বুঝলো রাকিন কি বোঝাতে চাইছে। যেহেতু আলাদা করে লাইট বসানো পাখা ঘোরে, তাহলে কোনো শহরের প্রযুক্তি হবে হয়তো এটা, কিন্তু এটা দেওয়ার কোনো ইচ্ছা ওর নেই। পুটিকে ভয় দেখানোর জন্য ওটা দরকার। তাছাড়া লোকটা ওকে বেশ ভয় দেখিয়েছে, তার দায়ে এটা জরিমানা ধরতে পারে। ও মুখে বলল, আপনি আপনার মুখে গেঞ্জির খামওয়ালা পানি ছিটাইছেন না? এই উঠতে জানার চেরাগ অহন আমার, এইটা আর ফেরত পাইবেন না। উঠতে জানা চেরাগ শুনে সেকেন্ড 2 থেমে রইল রাকিন। অর্থ বুঝে উঠেই শব্দ করে হেসে দিল ও। খই কপাল কুঁচকে তাকিয়ে রইল ওর দিকে। অন্ধকারে তাকালেও মোবাইলের আলোতে রাকিনের চেহারা স্পষ্ট দেখা যায়। হাসিটা অমায়িক সুন্দর লোকটার, তবে কাজ ততটাই পচা। ওর মুখে টি শার্টের পানি ছুঁড়েছে। সরু চোখে তাকিয়ে থেকে রাকিন হাসি দেখলো কিছুক্ষণ, তারপর গা ছাড়া ভাবে ড্রোন হাতে নিয়ে পা চালালো বাড়ির দিকে। আচমকায় হাত থেকে উঁচুতে উড়ে উঠল ড্রোনটা। খই আল্লাহ গো বলে কয়েক পা পিছিয়ে গেল। পেছন থেকে রাকিন ড্রোনের রিমোট কন্ট্রোলার দেখিয়ে বলল, ওটা জিনের চেরাগ মেয়ে, এত সহজে হাতে আসবে না তোমার। রণমূর্তি হয়ে কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে রইল খই। রাকিন দাঁত কেলিয়ে ড্রোনটা নিজের কাছে নিয়ে বলল, দেখেছো, আমার চেরাগ শুধু আমার কথাই শোনে। ও যাবে না তোমার কাছে। ওর আর ওর মালিকের নাম বিকৃতির পরিণতি। খই এগিয়ে গিয়ে রাকিনের কাঁধে থাকা টি শার্টটা ছিনিয়ে নিল। বেজের কাটা ছিঁড়ে কয়েকটা আঁচড়ে ওটার বুকের দিকটা ছিন্ন ভিন্ন করে দিল এক নিমিষে। রাকিন হাঁ হয়ে দাঁড়িয়ে রইল শুধু, যেন ওকে খই ঠিক মতো মোবাইলের আলো ধরতে বলে দাঁড় করিয়ে রেখেছে। খই কাজ শেষে টি শার্টটা আবারও রাকিনের কাঁধে ঝুলিয়ে দিয়ে বলল, আমার মুখে এইটার পানি চোরার পরিণতি। হনহনিয়ে অন্ধকার ভেদ করে চলে গেল খই, যেন ওই ঘুটঘুটের রাত ওর রাগের কাছে কিছুই না। রাকিন ওর আধারে মিলিয়ে যাওয়া দেখলো স্তব্ধ চোখে। খই চোখের আড়াল হতেই রোবটের মতন কাঁধ থেকে টি শার্টটা নামিয়ে সামলে মেলে ধরল ও। টি শার্টের কাটা ছেঁড়া জায়গাটা আবারও এক পুরনো স্মৃতিকে জাগিয়ে দিল যেন। ঠিক এভাবে কেউ একজন ওকে পরিণতি বুঝিয়েছিল, তাকে আর তার অনুমতিকে উপেক্ষার পরিণতি। রাকিনের গলা দিয়ে শুধু জড়ানো আওয়াজে বেরোলো, খেয়া। সকাল সকাল ডোরবেলের আওয়াজে ঘুম ভাঙল মিষ্টির। ধরপড়ে উঠে বসলো ও। বিছানার সামনেই পিয়ালি পড়ার টেবিলে বসে পড়ছে। মিষ্টির মনে পড়লো আগের রাতে প্রাপ্তর কথা এই বাসায় এসেছিল ও। পিয়ালের সাথেই ঘুমিয়েছিল। প্রাপ্ত আসা অবধি থাকার কথা ছিল ওর। এটা নতুন নয়, গত রাতে অনেকক্ষণ অপেক্ষা করেছে ও প্রাপ্তর জন্য, আসেনি। তারপর কখন ঘুমিয়ে গেছে মিষ্টি নিজেও জানেনি। পিয়ালি বই থেকে মুখ তুলে বলল, দেখেছো মিষ্টি আপু, নবাবপুত্র এতক্ষণ এসেছি। মিষ্টি ঠিকঠাক হয়ে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে দরজা খুলে দিল ও। বাইরে একটা গিটারের ব্যাগ কাঁধে নিয়ে প্রাপ্ত দাঁড়িয়ে। কপাল কুচকালো মিষ্টি। প্রাপ্তর হাতে হকি স্টিক, ব্যাট, স্ট্যাম্প ছাড়া গিটারের ব্যাগও শোভা পায়, জানা ছিল না ওর। প্রাপ্তর ভিতরে ঢুকতে ঢুকতে বলল, খেয়েছিস কিছু? না, কিন্তু তুই? আচ্ছা 15 মিনিট দিয়ে আমাকে খাবার বানাচ্ছি, খেয়ে একেবারে মিষ্টি ঘর বা হসপিটাল যেখানে যাবার চলে যাস, ওকে? গিটারের ব্যাগ দেয়ালে ঠেকিয়ে প্রাপ্ত কিচেনে চলে গেল। হ্যাপ্রন গায়ে জড়িয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়ল নিজের মতন। মিষ্টি কিছুই বুঝে উঠতে পারছিল না, শুধু প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল প্রাপ্তর দিকে। প্রাপ্ত রান্নায় মনোযোগ রেখে বলল, রাকা কোথায় রে মিষ্টি? রাকা নামটা চেনা চেনা মনে হলো মানুষটাকে তার ঠিক মতন মনে করতে পারল না মিষ্টি। বলল, কোন রাকা? প্রাপ্ত স্বাগত টমেটো কাটছিল। মিষ্টির দিকে এক পলক তাকিয়ে আবারও নিজের মতন করে ব্যস্ত থেকে বলল, রকস্টার ইচ্ছের ফ্রেন্ড রাকা। মিষ্টি বিস্মিত না হয়ে পারল না। প্রাপ্ত ইচ্ছের নাম এখনো মনে রেখেছে। এর কারণ কি? ওর চর দুটো? গিটারের ব্যাগের দিকে তাকালো মিষ্টি। ওর মাথায় ঢুকছে না ঠিক কি করছে বা করতে চাইছে প্রাপ্ত। প্রাপ্ত বলল, কিছু জিজ্ঞেস করলাম তোকে। ও মেবি ব্লক 2-তে থাকে। প্রাপ্ত হাত থামালো কয়েক সেকেন্ডের জন্য। সেটা লক্ষ্য করে মিষ্টি বলল, হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করলি যে? এমনি। মিষ্টি চুপ করে প্রাপ্তকে পরখ করলো কিছুক্ষণ। কি ভেবে তাচ্ছিল্য হেসে বলল, তোর কোনো কাজ উদ্দেশ্যহীন না, এটা আমি খুব ভালো করেই জানি প্রান্ত।
তাই তোর এই এমনি কথাটা কয়েকবার ভাবতে হলো আমাকে। যাকে ইচ্ছে থাকলে আর কোনো বাজে পরিস্থিতি তৈরি করবি না প্লিজ। মেয়েটা বাহিরে যেমনই হোক, মনটা একদম নরম। কেন যেন মনে হয় কোনো এক হলোকে মুড়িয়ে রেখেছে নিজেকে, যেন আসল রূপটা কাউকে দেখানোর ইচ্ছে নেই ইচ্ছের। প্রাপ্ত গিটারের ব্যাগের দিকে তাকালো। ওর ভাঙা গিটারের সেম ডিজাইন এটা। বেশ পুরানো ডিজাইন বলে খুঁজে পেতে অনেকটা ঝামেলা পোহাতে হয়েছে ওকে, তাই রাতে বাড়ি ফিরতে পারেনি। কিন্তু প্রাপ্ত এখনো জানে না কেন এত সব কিছু করলো ও। অনুশোচনায়, কিন্তু অনুতপ্ততায় তো ভয় থাকার কথা না। মিষ্টির কথায় কেন যেন অদ্ভুত হতে শুরু করেছে প্রাপ্ত। কোনোভাবে এই ইচ্ছে মেয়েটার আবেগ খুঁজতে গিয়ে ওর সেই খোলককে ভেদ করে ফেলেনি তো ও। কাঁধে গিটারের ব্যাগ নিয়ে খোলা চুলগুলো সিঁড়ি নাড়াচাড়া করতে করতে সিঁড়ি নামছিল ইচ্ছে। ডাইনিং টেবিলে বসে ওকে দেখেই তিক্ততায় ভরে উঠল নাফিসা বেগমের ভেতরটা। মেয়েটা তেমন আহামরি সাজগোজ করে না কখনোই, করার ইচ্ছাও নেই ওর। টপস, জিন্স, হাই হিল, খোলা চুল, চোকার সাজগোজ বলতে এই অবধি। তারপরেও এই মেয়ের মতন রূপবতী খুব কম মেয়েই দেখেছেন নাফিসা বেগম। মা মারা যাবার পর থেকে ইচ্ছে কোনোদিন নিজেকে নিয়ে ভেবেছে কিনা সন্দেহ আছে। তারপরও বাইরে থেকে দেখে মনে হবে সে তার দুনিয়াতেই মগ্ন। হয়তো এই কঠোরতায় ওকে টিকিয়ে রেখেছে পৃথিবীতে। নওশাদ সাহেব মেয়েকে বেরোতে দেখে বললেন, খেয়ে বেরো ইচ্ছে। ইচ্ছে চোখ তুলে বাবার দিকে তাকালো, তারপর চোখ বোলালো ডাইনিং টেবিলে থাকা হরেক রকম খাবারের দিকে। নাফিসা বেগমের দিকে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলল, খাবো SM। আমাকে জিজ্ঞাসা কেন করছো ইচ্ছে? এটা তো তোমারই বাসা। না খেয়ে কেন বেরোবে তুমি? এসো, ব্রেকফাস্ট করে বেরো। নাকটা ডোলে হাসি আটকালো ইচ্ছে। বাবার সামনে এই মহিলার নাটক দেখলে খুব হাসি পাই ওর। নওশাদ সাহেব বললেন, ইচ্ছে এসো, একসাথে ব্রেকফাস্ট করি আজ আমরা। ইচ্ছে একটা জোরে শ্বাস ছাড়লো, তারপর কাঁধের সাইড ব্যাগটা থেকে ফোন বের করে কাউকে কল লাগিয়ে বলল, রেস্টুরেন্টে দেখা করছি, ব্রেকফাস্ট ওখানেই করব। আই উইল সেন্ড ইউ দ্য লোকেশন। নওশাদ সাহেব বিস্ময়ে বললেন, তোমাকে খেয়ে যেতে বললাম ইচ্ছে, আর তুমি রেস্টুরেন্টে কারোর সাথে মিট করার জন্য কথা বলছো? ইচ্ছে নাফিসা বেগমের দিকে তাকালো। এই মহিলাকে নাটক করার জন্য সুযোগ করে দিতে বেশ মজা পাই ও। বাবার চোখে ঠিক কতটা নিচ করতে পারে ওকে, সেটা দেখতে ওর মজা লাগে। তবে এত সবের মধ্যেও নওশাদ সাহেব উভয় পক্ষকে সামলাবে কিভাবে, সেটাও ওর কাছে আশ্চর্যের বিষয়। ও তো মনে প্রাণে চায় এই বাসা থেকে চলে যেতে, শুধু নওশাদ সাহেবের অনুরোধের জন্যই রয়ে গেছে। টমি দৌড়ে এসে ইচ্ছের পা ঘেঁষতে শুরু করেছে। ওকে কোলে নিয়ে একটু আদর করে দিল ইচ্ছে। বাবার দিকে ফিরে বলল, টমিকে রাত্রে খাইয়েছো? ও সকালে খেয়েছে কিনা, খাবে কিনা সেই খোঁজ নেয়ার তোমাকে মানায় বাবা? আমি রাতে খেলাম কি খেলাম না সে খোঁজ না নিয়ে সকালে ব্রেকফাস্ট করার জন্য জোড়াজুড়ি করা তোমাকে মানাচ্ছে না। আসছি। ইচ্ছে বেরিয়ে গেল। বিমূঢ় হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল নওশাদ সাহেব। কিসের সাথে নিজেকে তুলনা করে গেল ইচ্ছে? অবশ্য ভুল কিছু বলে গেল কি? সত্যিই তো, নিজের একমাত্র মেয়ের প্রতি কোন দায়িত্বটা পালন করতে পেরেছেন উনি? না ইচ্ছে সুযোগ দিয়েছে, না উনি কখনো সামলাতে পেরেছেন। নাফিসা বেগম পাশ থেকে বলে উঠলেন, ইচ্ছে তো কোনোদিনও আমাকে বলছেনি নওশাদ। জানি না তোমার প্রতি কিসের এত অভিযোগ ওর। বাবার আদর পেয়েও তাকে উপেক্ষা করছে, আর ওদিকে আমার মেয়েটা। নাফিসা বেগম শক্ত হয়ে বসে, টুপ টুপ করে পানি ঝরছে তার চোখ থেকে। নওশাদ সাহেবের অসহায় বোধ বরাবরের মতন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। বাসা থেকে গাড়ি নিয়ে বেরোলো ইচ্ছে। ড্রাইভ শুরু করে চেয়েছিল রাকিনকে কল করবে, তার আগেই ফোনটা বেজে উঠল ওর। নম্বরটার আকার, কানে গোজা, ব্লুটুথে কল রিসিভ করলো ইচ্ছে। ওপাশ থেকে রাকা বলল, ঘুম থেকে এক্স্যাক্টলি কয়টায় উঠিস তুই ইচ্ছে? এই মোবাইল ফ্লাইট মোড ঠিক কয়টায় নেটওয়ার্ক কভারেজ এরিয়া ল্যান্ড করে রে? ইচ্ছে হাসলো, বলল, কি বলবি বল। কোথায় তুই? সবে বেরিয়েছি বাসা থেকে। কোথাও যাচ্ছিস? মিউজিক একাডেমিতে। ওখানে কেন? কিছু সার্টিফিকেটস কালেক্ট করার আছে, আর একটা ওপেন কনসার্টও আছে। ওখানে পার্টিসিপেট করবো ভাবছি। রাকা বিরক্ত নিয়ে বলল, ওপেন কনসার্ট? তুই ওপেন কনসার্টে গাইবি? কেন, কোনো সমস্যা?
তোকে হায়ার করবে বলে অর্গানাইজেশন চেক সাইন করে বসে আছে ইচ্ছে। ওরা তো তোকেই অ্যামাউন্ট বসিয়ে নিতে বলে, আর তুই কিনা যাচ্ছিস ওপেন কনসার্টে গাইতে, যেখানে গানের গনা জানা সাধারণ জনগণ গাইবে সেখানে। লাইক সিরিয়াসলি? ইচ্ছে মুচকি হেসে বলল, আমি টাকার জন্য গাই না রাকা, আমি মানুষকে আনন্দ দেব বলে গাই। ওপেন কনসার্টগুলোতে আমজনতা যতটা গাওয়া নিয়ে এক্সাইটেড থাকে, তেমনি শোনার জন্য এক্সাইটেড থাকে। এমন শ্রোতাদের সামনে হুট করে স্টেজে উঠে সারপ্রাইজ দেয়াই যায়। মুগ্ধতা নিয়ে রাকা চুপ রইল কিছুক্ষণ। ওর আগেই বোঝা উচিত ছিল ইচ্ছে সবার চেয়ে আলাদা। মুখে বলল, কনসার্টটা কোথায়? ড্রাইভ করছি, পৌঁছে টেক্সট করছি তোকে কেমন। বলে ফোনটা কাটলো রাকা। একটা ছোট্ট শ্বাস ফেলে পাশে দাঁড়ানো মানুষ দুটোর দিকে তাকালো। এক পা উঁচিয়ে দেয়ালে টেবিল থেকে দু হাতে প্যান্টের পকেটে গুজে প্রাপ্ত দাঁড়িয়ে, আর মাহি সুন্দর মতন ডাইনিং রুমে বসে আপেল কামড়াচ্ছে। ঘন্টাখানেক আগে ওর বাসায় পৌঁছে গেছে এরা দুজন। প্রাপ্তকে দেখে রাকা আর ওর মা দুজনেই কিছুটা ঘাবড়ে গেল। প্রাপ্ত কথা না বাড়িয়ে রাকাকে বলে ইচ্ছেকে কল করে ওর আজকের শিডিউল জানতে। ঘন্টাভর তাই ইচ্ছেকে কল করেছিল রাকা। কল রিসিভ করে লাউডে ছিল ইচ্ছে। পুরো কথা শুনে প্রাপ্ত সোজা হয়ে দাঁড়ালো। রাকা নড়ে চড়ে বসলো। এই মানুষটার এমন আচরণ তার আচরণ বিরুদ্ধ। তার উপর বিষয়টা ইচ্ছে, যে কিনা তাকে দুটো চড় মেরেছিল। ভয়টা বেড়েছে রাকার। প্রশ্নগুলো গলায় দড়া পাকিয়ে গেছে। প্রাপ্ত বলল, কনসার্ট কোথায় হচ্ছে? মেসেজ পাওয়া মাত্রই আমাকে জানাবে, ওকে? রাকা অতি দ্রুত মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। প্রাপ্ত বলল, আমি তোমার এখানে এসেছি এটা কে কে জানবে রাকা? এক আল্লাহ, আর আমরা 4 জন ছাড়া আর কেউ না প্রাপ্ত ভাইয়া। তৎক্ষণাৎ উত্তর দিল রাকা। প্রাপ্ত এগিয়ে টি টেবিলে রাখা রাকার মোবাইলটা নিয়ে কিছু একটা করলো। ডাইনিং টেবিলের পাশে থমথমে হয়ে দাঁড়িয়ে আছে রাকার মা। প্রাপ্ত গিয়ে টেবিল সাজানো ফলগুলো থেকে একটা আপেল হাতে তুলে নিল। রাকার মায়ের দিকে তাকিয়ে বলল, অসময়ে অজ্ঞাত চরে অনাত্মীয়ের আগমনে বিব্রত বোধ করছেন নিশ্চয়ই। আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে সময় করে জানিয়ে আত্মীয় বেশি আসার চেষ্টা করুন। গুড ডে আন্টি। কথা শেষ করে প্রাপ্ত ইশারা করলো মাহিমকে। মাহিম বলল, আপনার হাতে কাটা বেলটা খুব টেস্টি ছিল আন্টি। আসছি, ভালো থাকবেন। দুজনের নির্বিকার চিত্তে বেরিয়ে গেল। অগ্নিচক্ষু করে রাকার দিকে তাকালো ওর মা। চোখ দিয়েই তার উচ্চ স্বর ঝরছে। এরা আবার আসবে এই বাসায়? তার চেয়ে বড় কথা, এই ছেলে আত্মীয় বেশ ধরবে কি করে? একই প্রশ্নে রাকা নিজেও হতভম্ব। প্রাপ্তর আত্মীয় বেশ মানে? বেলা গড়াতে শুরু করেছে, আর তার অনুপাতে গাছপালার ছায়া বাড়তে শুরু করেছে চক্রবৃদ্ধি হারে। বেলা শেষে ভ্যাপসা গরমে ক্লান্ত দেহ নিয়ে ধুঁকতে ব্যস্ত সবাই। সেখানে খই আর পুটি উঠানের দাগ কেটে দমছুট খেলছে অতি আনন্দে। সায়রা গেছে কাছাড়ে বাড়িতে রাতে রান্না করে দিতে। খেলতে খেলতে পুটি বলে উঠল, ও বুবু, জানো কাছারি বাড়ির পশ্চিমে পুকুরটার ধারে যে গাব গাছটা আছে না, হাই হাই, ওই গাছের গাব তো পাইকা হলুদ হয়ে আছে। তুমি অহনো দেখো না ওইগুলার? খই ভাঙা পোড়া মাটির টুকরো দিয়ে মাটিতে দাগ কাটছিল খুশি মনে। পুটির পা পড়েছিল দাগে, মানে ওর খেলা কাটা যাবে একবার। ওর সেই খুশিটা সইল না পুটির। মনে করিয়ে দিল বাড়ির বাইরের কথা। ওর কথায় খই গাল ফুলিয়ে তাকালো ওর দিকে। বলল, মায়ে আমারে কাছারি বাড়ি যাইতে বারণ করছে, শুনোস নাই তুই? হ, শুনছি তো, আর বুঝিও হেললে গাই গাবগুলান অহনো কাছে আছে, তোমার আসলাই পোষায় নাই। ভাবতাছি আজ যে আমি পর খুশবু মিল্লা জামুনে, যা স্বাদ এক একটা বিসির, আহা। তৃপ্তির স্বর তুলল পুটি। খই রাগে উঠে দাঁড়িয়ে গেল, বলল, যাই বিচা, আমারে শুনাস কেন? ও মা, তোমারে না কইলে কেমনে চলবো? ওই গাছ কাছারে বাড়ির কম, তোমারই তো আগে। তো তোমার অনুমতি নেওয়া লাগবো না? তুমি অনুমতি না দিলেও যামো। সবগুলা ফল আইনা ঘরে তুলমো, কাঁচাগুলান গুড়াইয়া মজাইয়া হলুদ বানামো, তারপর ওইগুলা নিয়া। পুটি থাম কইলাম। খই হাতে থাকা মাটির খোবরা রাগ নিয়ে ঢিল ছুড়ল মাটিতে। কয়েক টুকরো হয়ে গেল ওটা। পুটি যেন পৈশাচিক আনন্দ পেল।
খইকে আরো খেপিয়ে দিতে দাঁত কেলিয়ে বলল, ও গাছের গাবগুলান এবছর বুঝি তোমার জিভে জুটলো না গো বুবু। ইস কি! খই ধাক্কা মেরে পুটিকে মাটিতে ফেলে দিল। ধুলোতে মাখো মাখো হয়ে গেছে পুটির সারা শরীর। রাগে কাঁপতে কাঁপতে খই বলল, ওই গাছের সব গাব আমার, শুইনা রাখ। তর আর খুশবুর আগে যাইয়া যদি সব ফল পায়রা না আনি, আমিও খই না। আঁচল কোমরে গুজে দিয়ে হনহনিয়ে বাসা থেকে বেরিয়ে আসলো খই। মায়ের ভয়ে সড়ক পথে না গিয়ে আলাদা পথ ধরে সোজা পৌঁছালো কাছের বাড়ির পিছনের পুকুরে পাড়ে। আশপাশ তাকিয়ে 2-4টে গরু চালানো রাখাল ছাড়া তেমন কাউকেই দেখতে পেল না ও। গাছের নিচের ডাল ধরে লাফিয়ে সবে এক ডাল চড়েছে। নিচ থেকে বিনুনিতে টান পড়ল ওর। সবে তো দেখলো কেউ নেই, হঠাৎ করে ওর বিনুনি টানবে কে? প্রশ্নের উত্তরে খোঁজে ঘাড় নামিয়ে নিচে তাকাতেই চোখ বেরিয়ে আসার উপক্রম খইয়ের। ওর বিনুনি এক হাতে আঙুল পেঁচিয়ে আর এক হাতে মোবাইল স্ক্রলিংয়ে ব্যস্ত মানুষটা অন্য কেউ নয়, আগের রাতে ওর কাছে জিন সম্বোধন পাওয়া সেই মানুষটা। খই গাছের সবচেয়ে নিচের ডালটায় রীতিমতন ঝুলছে, আর নিচ থেকে রাকিন ওর বিনুনি ধরে রেখেছে আর ফোন দেখছে। ভাব খাও না এমন, ওর সব মনোযোগ মোবাইলে। কাছে চলে ওর বিনুনি ধরে রাখার জন্য একজন যে চরম বেকায়দায় পড়ে আছে, বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তাতে। তেলে বেগুনে জ্বলে উঠল খই। এই মানুষটা তো সত্যিই মানুষ, গত রাতে হাত কেটে তার প্রমাণ দিয়েছে ওকে। কিন্তু তাহলে আজ এভাবে জিনের মতন হুট করে আবির্ভাব হলো কিভাবে? এক হাতে গাছের ডাল জড়িয়ে আর এক হাতে বিনুনিতে টান লাগালো খই। রাকিন প্রতিজ্ঞাবিহীন। খই আবারও বিনুনি টান লাগিয়ে বলল, আমার বিনি ধরছেন কেন? আরে বিনি ছাড়েন না কেন? কথা কানে যায় না? কালা নাকি? বিনি ছাড়েন কইতাছি। রাকিন এবার চোখ তুলে উপরে তাকালো। খইয়ের বিনুনি আঙুলে আরেক প্যাঁচ পেঁচিয়ে মোবাইলটা পকেটে পুরল ও। এখানে এসেছিল পুকুরটা পরখ করে নিতে। সামনের রাস্তায় সংস্কারের জন্য মাটি লাগবে। কচুরিপানায় মজা এই পুকুর সেচে এখান থেকে মাটি রাস্তায় দেবে, এমনটাই প্ল্যান ওর। গ্রামের মাতব্বরের সাথে এই নিয়ে কথাও বলেছে রাকিন। মাটির জন্য মুন্সির কাছ থেকে এই পচা ডোবাটা বেশ চড়া দামে কিনতে হয়েছে ওকে। তবু সংস্কার কাজ শুরু করা চাই ওর, তাই বিকেল গড়াতে বেরিয়ে পড়েছে ও। রাকিন যখন পুকুরের আরেক পাশ দেখছিল, তখনই খই এসে গাছে উঠতে শুরু করে। পাশ ফিরে খইয়ের বিনুনিটাই দেখেছে ও। পড়ে যাবে এমন ভয়ে মেয়েটাকে থামিয়ে দিতে গিয়ে বুঝতে পারে ওটা খই, তাই আরো ভালো মতন বিনুনি টেনে ধরেছে ও। খইয়ের কথায় রাকিন গাছের দিকে ঘুরে তাড়ালো। খানিকটা গম্ভীরভাবে বলল, গায়ে শাড়ি পেঁচে কেউ গাছে ওঠে? আমি উডি, বিনি ছাড়েন। পরে হাত পা ভাঙুক, তখন বুঝবে গেছমে কোথাকার। বিরক্তি নিয়ে বলল রাকিন। খই বিনুনি টানছিলই। রাকিন এক পা এগিয়ে আঙুল বিনুনি প্যাঁচ খুলতে যাবে, খইয়ের আর এক হাত আচমকায় ডাল থেকে ফসকে গেছে। মাটিতে পড়বে সে, ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল খই। পরপরই অনুভব হলো 2 হাতে কারো গলা জড়িয়ে আছে ও। মাটিতে পড়ার আগে কেউ একজন পাঁজাকলো করে শূন্য ধরে রেখেছে ওকে, বাঁচিয়ে নিয়েছে পড়ে যাওয়া থেকে। রাকিনের কয়েক মুহূর্তের স্তব্ধতা, খইয়ের দিকে কয়েক মুহূর্তের নিষ্পলক স্থির দৃষ্টি। 2 হাতের বাহু ডোরে থাকা শ্যামাঙ্গী, ভয়ে খিচে বন্ধ করে রাখা তার 2 চোখ, কামড়ে ধরে রাখা নিজের ঠোঁট, সর্বশক্তিতে ওর গলা জড়িয়ে রাখা হাত জোড়া যেন আটকে দিয়েছে ওকে। শ্বাস হঠাৎই দ্রুত চলতে লাগলো ওর। একটা শুকনো ঢোক গিলে তাকিয়ে রইল ও খইয়ের দিকে, যেন অচেনা মেয়েটা চেনা কোনো নেশা মিশে আছে। খই পিটপিট করে চোখ মিলল। রাকিনের অদ্ভুত চাউনিতে কপাল কুঁচকে এলো ওর। রাতের আবছা আলোয় দেখা মানুষটাকে শেষ বিকেলের আলোতে আরো মোহনী দেখাচ্ছে যেন। পরিহিত আকাশি রঙের শার্টের বুকের 2টো বোতাম খোলা, গরমের জন্য হয়তো ছেড়ে দিয়েছে তাদেরকে। খই রাকিনের কাঁধে নখের আঁচড় বসাতেই ধ্যান ভেঙে রাকিনের। 2 দণ্ডের এমন ঘটনায় অস্বস্তিতে পড়ে গেছে ও। তৎক্ষণাৎ ও ছেড়ে দিল খইকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে গলা ছেড়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। এভাবে মেয়েটাকে কোলে ধরে রাখা মোটেও উচিত হয়নি ওর। পরপরই মনে পড়ল খইকে কোলে থেকে রীতিমতন ফেলে দিয়েছে ও। নিচে তাকিয়ে দেখে কোমর ধরে মাটিতে পড়ে আছে খই।
রাকিন চোট জ্বলতি পরিস্থিতি সামাল দিতে বলল, দেখেছো এভাবে গাছে চড়তে গিয়ে পিছলে পড়ে। কাইল আপনার লাগি ওই চেরাগ পাই নাই, আইজ আপনার লাগি গাপ পারতে পারলাম না। আমার সব কাজের পথের কাটা আপনি, আস্ত একটা কাটা বাহার। আল্লাহ গো, গাব গাছ থাইকা পড়লেও মনে হয় মজাটা বাঁচত আমার। অহন মনে হইতাছে আস্ত একটা তাল গাছ থাইকা পড়ছি। ও মা গো। কি? আমি কাটা বাহার? আমি তাল গাছ? খালি তাই না, আপনি একটা কালা, কানে কম শুনেন, তার সাথে কানাও, চোখে কম দেখেন আপনি। বধু কাকার চেয়েও মনে হয় বয়স বেশি আপনার। গায়ে জোর নাই, ফালাই দিচ্ছেন আমারে। রাকিন ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবে ভেবে পেল না। খই উঠে দাঁড়িয়ে গায়ের ময়লা ঝাড়তে লাগলো। তারপর রাকিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে চলে গেল রাগে গজগজ করতে করতে। হতভম্ব হয়ে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল রাকিন। খই আড়াল হলে আশেপাশে তাকিয়ে দেখে নিল গোটা বিষয়টা আর কারো নজরে পড়েছে কিনা। কাউকে দেখলো না তেমন। 2-3টে গরু চড়ানোর ছেলেরা সড়কের ওপারে দৌড়াদৌড়ি করছে শুধু। স্বস্তির শ্বাস বেরোলো। সঙ্গে কাঁধ বেয়ে ঘাম গড়িয়ে পড়ল রাকিনের। তার সাথে কাঁধে জ্বালা অনুভব করলো ও। হাত তুলে কাঁধ স্পর্শ করে বুঝলো খোয়ের নখের আঁচড়েতে কিঞ্চিত কেটে গেছে সেদিকটা। তাতে ঘাম লেগে জ্বালাপোড়া করছে। নীরবে পকেট থেকে মোবাইলটা বের করে নিজের সামনে তুলে ধরলো রাকিন। খোয়ের দেওয়া এইটুকু আঘাত ওর পুরনো ক্ষতকে জাগিয়ে দিয়েছে। মোবাইলের স্ক্রিনে নিজের প্রতিবিম্বে গলার কাষ্ঠের ছোট্ট ক্ষতের দাগটা দেখে সেখানটাই স্পর্শ করলো একবার। নিজেকে সামলাতে কষ্ট হচ্ছিল ওর। একবর্ণ উচ্চারণ না করে শুধু নিজেই নিজেকে শুনিয়ে দিল, মুক্ত মঞ্চে আজ উন্মুক্ত সঙ্গীত সভা বসেছে। ছোট বড় বাউল, ব্যান্ড, সব রকমের গায়কদের সুরে মুখরিত মুক্তমঞ্চ এলাকা। শ্রোতা সারির শেষ প্রান্তে এক কোণে মাস্ক পরে দাঁড়িয়ে এ পর্যন্ত 12টা মতন গান শুনে নিয়েছে ইচ্ছে। এদের মাঝে 7 জন খুবই ভালো গায়। মিউজিক একাডেমি থেকে আসার সময় 10টার মতন টোকেন নিয়ে এসেছে ও, মুক্ত মঞ্চের ভালো গায়কদের গান বের করার সুযোগ করে দেবে বলে। একাডেমির জন্যে ওর বাছাই কেমন হবে তাই অনুমতিও দিয়েছে। গানগুলো শুনে গায়ক গায়িকা নিজে নিজে নির্বাচন করে নিল ইচ্ছে। একজন অর্গানাইজকে দিয়ে টোকেনগুলো দিয়ে দিয়েছে। এরা সরাসরি রেকর্ডিংয়ের সুযোগ পাবে, এমনটাই সুপারিশ করার টোকেনে। শেষের জনের গান শুনে গিটার ব্যাগ কাঁধে নিয়ে মাস্ক পরিহিত অবস্থাতেই মঞ্চে উঠল ইচ্ছে। প্রথমে সেভাবে কেউ গুরুত্ব দিল না। ইচ্ছে মুচকি হেসে ব্যাগ থেকে গিটার নামালো। স্পিকারে বলল, ওপেন কনসার্ট, তবু গান শুরুর আগে আপনাদের অনুমতি চাইছি। মে আই? সেরকম সাড়া নেই দর্শক শ্রোতার। মাস্কের আড়ালে ইচ্ছে হাসলো। কথা বলে নিল সঙ্গীত যন্ত্র বাজানোর দায়িত্বে থাকা সবার সাথে। তারা সেভাবে গুরুত্ব দেয়নি ওকে। ইচ্ছে ভাবলো একেবারে গান শুরুর সময় মাস্ক খুলবে ও। গিটারটা নিয়ে সবে সুর তুলতে যাবে, টের পড়লো ওর গিটারের তারগুলো একটা ছেঁড়া। হতাশার শ্বাস ছাড়লো ইচ্ছে। এই জন্য বুঝি আজ নাফিসা বেগম কোনো রকম বাধা দেয়নি ওকে কনসার্টে আসার নিয়ে। কোনো ঝামেলা করেনি আজ। গিটারটা আগে থেকে নষ্ট করে রেখে দিয়েছিল সে। ইচ্ছের গান গাওয়ার উদ্যমে শীতলতা চলে আসলো। ঠিক করলো নিজে গিটার না বাজিয়ে বাকিদের কারাওকেতেই গান গাইবে আজও। মাস্কটা খুলে ফেললো আস্তে করে। স্পিকারে বলল, আজকে ইচ্ছে গিটার ছাড়াই গাইবে। ও মাস্ক খোলাতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো জায়গাটায়। ইচ্ছের নামে সবাই চেঁচাতে শুরু করে দিয়েছে। অনাকাঙ্ক্ষিতভাবে এমন অবাক আগমন হয়তো ওর দ্বারাই সম্ভব। সবাই চিৎকার করে চলেছে, আমরা তোমার গান চাই ইচ্ছে, গিটার তো তোমার স্বরের সহচরী মাত্র, এমন আরো অনেক কিছু। ইচ্ছের চোখ ভরে উঠল আশেপাশে এত ভালোবাসা দেখে। বাইরের দেশে তো সবাই ওর স্বর কম, ওর গিটারের সুরকেই বেশি প্রাধান্য দিত। আর এখানে ওর জন্মভূমি ওকে চাই, ওর স্বরকে চাই, ওকে ভালোবাসে সবাই। ইচ্ছে ব্র্যান্ডের লোকজনকে শুরু করতে বলবে বলে পাশে ফিরছিল, কিন্তু ওর চোখ আটকে গেল স্টেজের ডান পাশে বড় বড় অক্ষরে সরি লেখাটাই। একটা মেয়ে হাতে সরি শব্দটা ধরে দাঁড়িয়ে আছে, আর ওর পিছনে আরেক অনাকাঙ্ক্ষিত চেহারা। ইচ্ছের রাগের আরেক নাম সাদমান ইমনাম প্রাপ্ত। বহু কষ্টে নিজেকে সংবরণ করছে প্রাপ্ত আজ। এর আগে কোনো কাজের জন্য কোনোদিন অনুতপ্ত হতে হয়নি ওকে।
কোনোদিন সরি বলতে হয়নি, কিন্তু আজ তা খাটল না। ইচ্ছের মায়ের দেওয়া গিটারটা ভাঙার জন্য তীব্র গ্লানি হচ্ছে ওর, তাই সরি বলতে চলে এসেছে। মেয়েটা স্টেজের দিকে এগিয়ে আসলো, নিচে থেকে ইচ্ছেকে বলল, সেদিন আমার জন্য তোমার গিটারটা ভেঙে গেছিল আপু, সরি। ইচ্ছে চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। এর মাঝে প্রাপ্ত এগোলো, চোয়াল শক্ত রেখে হাতে থাকা ইচ্ছের মায়ের দেওয়া গিটারটার অনুরূপ গিটার স্টেজে তুলে দিল ও। বেখেয়ালিভাবে বলল, সেদিন আমার হাতেই তোমার মায়ের গিটার ভেঙেছিল, সরি। ইচ্ছে অবাক হলো, গিটারটা ওর মায়ের দেওয়া এটা তো কেউ জানতো না। তবে প্রাপ্তর ভঙ্গিমায় ওর অপরাধ বোধটা নেই এতটুকু, যেন ও কারো চাপে পড়ে সরি বলতে এসেছে। ইচ্ছে সরু চোখে তাকিয়ে রইল ওর দিকে। যেটুকু জেনেছে তাতে প্রাপ্তকে চাপে পড়ে সরি বলার মতন ছেলে বলে মনে হয়নি ওর। প্রাপ্ত বর্তমান ভাবটাই পুরোপুরি প্রকাশ পায়। এ ছেলে ভাঙবে তবু মচকাবে না। গিটারটা দেখে আর বেশি কিছু বলল না ইচ্ছে, মুচকি এসে মেয়েটাকে বলল, ইটস ওকে, সরি বলতে হবে না তোমাকে, তোমার উপর এতটুকু রাগ নেই আমার। তাহলে প্রাপ্ত ভাইয়ার উপরে রাগ করেছো? ইচ্ছে আবার তাকালো প্রাপ্তর দিকে। সে ছেলে এখনো সেইভাবেই আছে, অপরাধ বোধ নেই তার। এদিকে দর্শকও অধৈর্য হয়ে পড়েছে। ইচ্ছে দ্রুত মাথা দুলিয়ে না বোঝালো, প্রাপ্তর উপর রাগ নেই ওর। মেয়েটা উৎফুল্ল স্বরে বলল, তাই তাহলে এই গিটারে গান গাও আজকে। ইচ্ছে আগে দর্শক সমাজে চোখ বোলালো। সবাই কত আগ্রহে অপেক্ষা করছে ওর গানের জন্য। প্রাপ্তর মুডি চেহারার জন্য এদের সবার চাওয়াকে কেন ফেলনা করে দেবে ও? ঠিক করলো ওর বাঁকা মুখের দিকে ও আর তাকাবেই না। সুন্দর একটা হাসি উপহার দিল ও মেয়েটাকে। তারপর প্রাপ্তর দেয়া গিটারটা নিয়ে সুর তুলে গাইতে শুরু করলো, গান গাইতে গাইতে পুরো শ্রোতা জনতাকে দেখে নিল ইচ্ছে। এই তো ওর দেশ, ওর আপনজন। এসব ছেড়ে কিভাবে ভিন দেশে পড়েছিল ও? না চাইতো গানের মাঝে গিটারের সুর দিতে দিতে হাতের ডান পাশে কয়েকবার তাকালো ও। মিষ্টি ঘরের আরো কিছু বাচ্চাদের নিয়ে এসেছে প্রাপ্ত। ওরা হাততালি দিচ্ছে আর নাচছে। বোঝাই যাচ্ছে ইচ্ছের গান বেশ উপভোগ করছে ওরা। আর ওদের ঠিক পিছনে দাঁড়িয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে মুগ্ধ চোখে বাচ্চাগুলোকে আনন্দ করতে দেখছে প্রাপ্ত। ওর ঠেটেও হাসে, নজর করা হাসি যাকে বলে। অনাকাঙ্ক্ষিত ভাবেই ইচ্ছের চোখে সে হাসিতে আটকালো। এবারও প্রাপ্তর দিকে তাকিয়ে থেকে গাইল, গান শেষ হতে আরো বেশি হৈহুল্লোড়ে মেতে উঠল বাচ্চাগুলো। স্টেজ থেকে প্রাপ্ত ঠোঁটের কোণে প্রসারিত হাসিটাও ঠিক চোখে পড়ল ইচ্ছের। ছাই রঙার শার্ট গুটানোর ধাতায় বলিষ্ঠ দেহ মানুষটাকে ঘিরে চারপাশে অতীব স্নিগ্ধতা জুড়ে এসেছে যেন। ইচ্ছে চোখ ফেরালো না। ওর কাছে আজ প্রথমবারের মতন কোনো পুরুষের হাসি আজ একটু বেশি আকর্ষক, বেশি অমায়িক। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। তবে কেন হচ্ছে এমন? অকারণে নাকি অপ্রতিরোধ কারণে? কোনটা? প্রাপ্তব দিয়া নতুন গিটার সাথে না নিয়ে বাসায় ফিরল ইচ্ছে। কনসার্ট শেষ করে ওখানে আসা মিষ্টি ঘরের বাচ্চাগুলোর সাথে বেশ কিছুটা সময় কাটিয়েছে ও। তখন প্রাপ্ত ছিল না সেখানে। আর চোখে ওকে কয়েকবার খুঁজেছে ইচ্ছে। মনে মনে রাগ হলো ওর প্রাপ্তর উপর। সরি বলাটাও জানে না ওই লোকটা। সরি বলে এভাবে গায়েব হয়ে গিয়ে আবারও প্রমাণ করে দিল মন থেকে সরি বলেনি ও। তাতে ওরই বা কি? একজনের বলা সরি মন থেকে বলার নাকি শুধু ফর্মালিটি? ইয়ানাত নিকন কেন তা নিয়ে বারবার ভাবতে যাবে? ওর দিয়া গিটার ফেলে এসেছে, যদিও ইচ্ছে করছিল না। অনেক খুঁজেছে মায়ের সেই পুরনো ডিজাইনের গিটারটা, পায়নি। প্রাপ্তর গিটারটা দেখে সময় অসময়ে অবয়বটাকে অন্তত মনে করতে পারত। ইচ্ছে বাসায় ঢুকলো হুইস্টলিং করতে করতে। নাফিজা বেগম যে ড্রয়িং রুমের সবাই বসে ম্যাগাজিন পড়ছে সেটা টের পেল ও। গিটারের কাটা তারটার কথা মনে পড়ে গেল ইচ্ছে। কাঁধের ব্যাগেই সে গিটার। কোনো রকম হিয়ালি না করেই সোজা নাফিজা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো ও। ম্যাগাজিনটা কেড়ে নিল তার হাত থেকে। বিন্দুমাত্র বিচলিত না হয়ে চোখ তুলে তাকালেন নাফিজা বেগম, যেন তিনি জানতেন ইচ্ছের এই রূপটাই দেখতে হবে তাকে। স্বাভাবিক স্বরে বললেন, এসেই অভদ্রতা শুরু করে দিলে? আমি কোনোদিন তোমাকে ভদ্রতা দেখাইনি। হ্যাঁ, তাই তো আফসোস তোমার বাবা এটা বুঝলো না কোনোদিনও।
তার মেয়ে। তার মেয়ে কি কেমন সেটা জানি এসএম। যাই হোক, তুমিও ভালো মতোই চেনো আমাকে, তারপরেও বোকামো কেন করো বলো তো? নাফিসা বেগম ভ্রু কুচকে তাকলেন। ইচ্ছে তাচ্ছিল হেসে বলল, তুমি জানো আমি আমার মিউজিক নিয়ে কতটা পজিটিভ। ইনস্ট্রুমেন্টগুলো আমার প্রাণ, এটাও জানো তুমি। এগুলোর সাথে কখনো আপোষে যাইনি আমি। এগুলোর একটুখানি এদিক ওদিক হলেই ইচ্ছে পাগলামি করে। ঠিক সেভাবেই পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করব, এটা ভেবে তুমি আমার গিটারের তার কেটেছ, রাইট? তোমাকে একটা সাজেশন দিই এসএম, আমাকে নিয়ে তোমার ধারণাটা বরং তুমি একটুখানি এডিট করে নাও। এখন সবার আগে আমার কাছে আমার ভিউয়ার্স, সবার আগে ওদের চাওয়া। ওরা আমাকে যেভাবে চাইবে আমি সেভাবেই নিজেকে প্রেজেন্ট করতে পারবো। পারি। ইচ্ছে নিজেকে বদলে নিয়েছে এসএম। একের পর এক আঘাতগুলো এত বেশি কঠোর ছিল, এখন ওকে শত আঘাতেও আর ভাঙতে পারবে না তুমি। সো লেট ইট বি। ট্রাই করা বাদ দাও এখন। কথা শেষ করে ইচ্ছে সিঁড়ি বেয়ে চলে আসছিল। পিছন থেকে নাফিসা বেগম শক্ত গলায় বললেন, তুমিও তো নিজের সাথে নিজের লাইফকে বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছো ইচ্ছে। অনেক ভালো চাল চেলেছ। তোমার মাস্টার প্ল্যানে নওশাদের সবটাই তুমি সিঙ্গিং কেরিয়ারের এস্টাবলিশড তুমি। হাজার হাজার ফ্যান ফলোয়ার্স তোমার, আর তার সাথে রাকিন সাওয়াত। ইচ্ছে থামলো, তবে পিছনে ফিরল না। নাফিসা বেগমের চোখে ওর জন্য একরাশ ক্ষোভ, রাগ আর ঘৃণা ছলছল করছে তার চোখ। ইচ্ছেকে থামতে দেখে সে আর এক পা এগিয়ে বলল, অস্বীকার করতে পারো ইচ্ছে এই সবকিছু শুধু তোমার না, আরো কেউ অংশীদার ছিল এর? অস্বীকার করতে পারো? নওশাদের কাছ থেকে বাবার ভালোবাসা আরো একজনের পাওয়ার কথা ছিল, অস্বীকার করতে পারো? আরেকজনের তোমার চেয়ে ভালো কেরিয়ার নিয়ে বাঁচার কথা ছিল, অস্বীকার করতে পারো ইচ্ছে? রাকিন রাফায়াতের হবু বউ সমেত বউ নামটা তোমার জন্য না, অন্য কারোর জন্য বরাদ্দ ছিল, অস্বীকার করতে পারো? বলো ইচ্ছে, অস্বীকার করতে পারো তুমি? চেঁচিয়ে বললেন নাফিসা বেগম। চোখ ভরা জল তার, তবু তার আগে টুকটাপ জল গড়ালো ইচ্ছের চোখ থেকে। সিঁড়ি শক্ত মুঠো করে ধরল ও। এই চোখের জল নামক দুর্বলতাকে কারোর সামনে আসতে দেওয়া যাবে না। একটা শুকনো ঢোক গিলে বলল, কেয়া ফিরে আসবে এসএম। আসবে না, আসবে না কেয়া, কোনোদিনও আসবে না। তুমি ওর ফেরার কোনো পথ খোলাই রাখো নি ইচ্ছে। আমার মেয়েটার অভিমান কোনোদিনও ভাঙবে না, ফিরবে না ও। নাফিসা বেগমের চিৎকারে টমি ছুটে এসে শোরগোল শুরু করে দিল। ইচ্ছে শান্তভাবে বলল, স্টপ ইট টমি। টমি থামল না। ওর মতন চেঁচিয়ে ভয় দেখাচ্ছে নাফিসা বেগমকে। নাফিসা বেগম ঘৃণার দৃষ্টি ছুঁড়ে চলে গেলেন ওখান থেকে। ইচ্ছে থতমত পায়ে নিজের ঘরে চলে আসলো। টমিও আসলো ওর পিছন পিছন। কাঁধের ব্যাগটা মেঝেতে রেখে বিছানায় পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল ইচ্ছে। চোখ থেকে অনবরত পানি পড়ছে ওর। ঘাড় ঘুরিয়ে আস্তে ধীরে ব্যালকনির সামনের দেয়ালে সেই ভাঙা গিটারের কাঠে লেখা মা শব্দটা দিকে তাকালো ও। অস্পষ্ট সুরে বলল, আর কতদিন এই এত বড় দায় বয়ে বেড়াবো মা? আর কতদিন? তোমার মেয়েকে কেউই বুঝলো না যে তুমি চলে যাবার পর কেয়াই তো আমার সব ছিল মা। ও কেন ছেড়ে চলে গেল আমাকে বলতে পারো? এতভাবে নিঃস্ব করে দিয়ে কেন উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রাখলো মা? শুধু এই দায়ের বোঝা বয়ে বেড়ানোর জন্য? কোনো দিনও কি শেষ হবার নয় এই যন্ত্রণা? এভাবেই বাঁচতে হবে আমাকে, এভাবেই? কথাগুলো বলে ইচ্ছে হাঁটু জড়িয়ে নিল নিজের। হু হু করে কাঁদতে কাঁদতে বলল, ফিরে আয় খেয়া, প্লিজ ফিরে আয়। আর পারছি না আমি, আর পারছি না। টমি আবারও চেঁচাতে শুরু করলো। ইচ্ছের কান্না সহ্য হচ্ছে না ওর। ইচ্ছে বলল, কাম ডাউন টমি। টমি চেঁচাচ্ছে। এবার ওর চেঁচানোটা সহ্য হচ্ছে না ইচ্ছের। নিজেও সর্বোচ্চ স্বরে বলল, স্টপ বার্কিং অ্যান্ড গেট লস্ট মি। এখান থেকে চলে যা প্লিজ। একা থাকতে চাই আমি, একা থাকতে দে আমাকে। টমি গুটিয়ে গেল। ল্যাচ নেড়ে ইচ্ছের আশেপাশে ঘোরাঘুরি করলো বার কয়েক। ইচ্ছে প্রতিক্রিয়া দেখালো না বলে কিছুক্ষণ পর চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। অনেকটা সময় কান্নার পর হুঁশ ফিরল ইচ্ছের। নিজেকে সামলাতে শাওয়ার নিল ঘন্টা ভোর। তারপর ভেজা চুলগুলো ছেড়ে নিচে নেমে আসলো।
মাথা ভারী হয়ে আছে এক। নিচে ততক্ষণ আবারও এসে বসেছেন নাফিজা বেগম। ইচ্ছে শক্ত রাখলো নিজেকে। একজন সার্ভ বয়কে ডেকে দিয়ে বলল,